আপুর তোমার পায়ে অনেক ব্যথা হচ্ছে বুঝি? দাঁড়াও, আমি এক্ষুনি পেনকিলার অয়েলমেন্ট নিয়ে লাগিয়ে দিচ্ছি। শাহিলা বেগমেরও এবার একটু অপরাধ বোধ হচ্ছে। মেয়েটা যে তার জনদরদি সেটা সে ভালো করেই জানে, তাই ওর মিথ্যে কাহিনীকে অবিশ্বাস করতে পারল না। সে দ্রুত কিচেনে গিয়ে মেয়ের জন্য খাবার গরম করতে লাগলো। যাই বলুক, মেয়েকে তো সেও কম ভালোবাসে না। আর প্রথম সন্তান খুশি, মা হওয়ার সৌভাগ্য সে খুশিকে দিয়েই পেয়েছিল। বিয়ের পর অনেক দিন বাচ্চা হচ্ছিল না তার। অনেক চিকিৎসার পর খুশি তার গর্ভে এসেছিল। খুশির যেদিন জন্ম হয় সেদিন ছিল শাহিলা বেগমের সবচেয়ে খুশির দিন। তাই তো মেয়ের নামও সে খুশি রেখে দিয়েছিল। তবে মেয়েটার জন্য একটু চিন্তা হয়। খুশির মাত্রাতিরিক্ত চঞ্চলতা শাহিলা বেগমের চিন্তার কারণ। তাই তো সে একটু কড়া হয়ে যায় মাঝে মধ্যে। ওর ভবিষ্যতের চিন্তা হয় শাহিলা বেগমের। না জানি এই মেয়ে অন্যের ঘরে গিয়ে কিভাবে সংসার করবে। তারা কি ওকে এভাবে মেনে নিতে পারবে? রাত ৮টার দিকে বাসায় ফিরল প্রহর। জিদান তাচ্ছিল্যের সুরে বলল, কিরে, গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল নাকি? আজ হঠাৎ একটু লেট করে ফিরলি মনে হয়। না মানে তুই তো আবার বাচ্চাদের মতো সন্ধ্যার আজানের সাথেই দৌড়ে বাড়ি ফিরে আসিস। তা রাতের অন্ধকারে ভয় পেলি না তো? প্রহর ভ্রু কুঁচকে বলল, বাবা, তোমার মনে হয় না তোমার একটু বেটার জোকস ট্রাই করা উচিত ছিল? আই মিন, বয়সের সাথে তোমার জোকসগুলোরও ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে। আই থিঙ্ক তোমার একটু চর্চা করা উচিত। ডেট করার কথা শুনে প্রহরের হঠাৎ খুশির কথা মনে পড়ে গেল। তখন খুশিও এমনই বলেছিল। এখন ওর বাবাকে কি করে বলবে যে সে সত্যিই আজ ওখানে কোনো মেয়েকেই নিয়ে গিয়েছিল? আমি মনে মনে ভাবতে থাকলাম, বাবা শুনলে নির্ঘাত এটা দিয়ে নতুন কাহিনী শুরু করে দেবে। একেও নাচনি বুড়ি, তারপর ঢোলের বাড়ি। না না, বাবাকে খুশির কথা মোটেও বলা যাবে না। প্রহরের ভাবনার মাঝেই ওর বাবা আবার বলে উঠল, বাই দ্য ওয়ে, ফার্ম হাউসে তুই তো ছুটির দিনে যাস, তো আজ হঠাৎ কি মনে করে? নাকি তোর ছাগল গরু বাচ্চা দিয়েছে আর তুই দাইমা হওয়ার দায়িত্ব পালন করতে গিয়েছিস? প্রহর একটু অপ্রস্তুত হয়ে পড়ল। গলা খাকারি দিয়ে বলল, ওই এমনি আর কি, একটু যেতে ইচ্ছে করছিল তাই। তুমি এসব ছাড়ো না, অনেক খিদে লেগেছে। চলো ডিনার করে নিই। প্রহর প্রসঙ্গ পাল্টে দ্রুত ফ্রেশ হতে চলে গেল। ব্যাপারটা কেমন সন্দেহজনক মনে হলো জিদান সাহেবের কাছে। আজকে প্রহরের গতিবিধি কিছুটা অন্যরকম মনে হচ্ছে। আর তার সন্দেহের মাত্রা আরও বেড়ে গেল ডাইনিং টেবিলে বসে। আজ প্রহর বিনা কোনো বাক্য ব্যয় করে চুপচাপ ঢ্যাঁড়স খাচ্ছে। আর ওকে দেখে মনে হচ্ছে খাবারের ধ্যান নেই ওর, মন অন্য খেয়ালে ডুবে আছে। জিদান সাহেব গভীর সন্দেহের দৃষ্টিতে প্রহরকে পর্যবেক্ষণ করছে। প্রহরের মন সত্যিই এখন খাবার টেবিলে নেই। না চাইতেও বারবার খুশির কথা মনে পড়ছে। খুশির ওই কথাগুলো গভীরভাবে ভাবাচ্ছে ওকে। ফাহিম কি ঠিকই বলে? মেয়েটা কি সত্যি অন্যরকম? ও কি সত্যি আমাকে ভালোবাসে? প্রহরের হঠাৎ খুশির সেই ছাগলছানার সাথে বলা কথাগুলো মনে পড়ে গেল। আর মনে পড়তেই ঠোঁটের কোণে আবারও হাসির রেখা ফুটে উঠল। ব্যাস, এবার তো জিদান সাহেবই চোখ চড়ক গাছ হয়ে গেল। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না তার। এটা কি সত্যি সত্যি তার ছেলে, নাকি তার ছেলের মাঝে কোনো ভূতপ্রেত ঢুকে গেছে? না আর বসে থাকা যায় না। জিদান সাহেব ফোন বের করে দ্রুত ফাহিমের নাম্বারে ফোন দিয়ে বলল, এই ফাইম বাবা, জলদি ডাক্তার, ওঝা, কবিরাজ সব নিয়ে আসো। তোমার বন্ধুর কিছু হয়ে গেছে। কি বলছো কি বাবা? আমার আবার কি হবে? কি হবে মানে? আরে তুই হাসছিস, তাও আবার আপন মনে। এটা কি তোর কাছে স্বাভাবিক মনে হচ্ছে? আরে যে তুই কাপিল শর্মা শো আর টক শো এর মাঝে পার্থক্য খুঁজে পাস না, সেই তুই আজ হাসছিস? এটা কোনো নর্মাল ব্যাপার না। নিশ্চয়ই তোর মাঝে প্রেতাত্মা ঢুকেছে।
তুমিও না বাবা, তিলকে একদম তাল বানিয়ে ফেলো। এমন কিছুই না, আমি একদম ঠিক আছি। মোটেও না, তোর শিরায় শিরায় পরিচিত আমি। সত্যি করে বল, ঘটনাটা কি বল। ঘটনা হলো তোমার মাথা গেছে, কেউ নেই ডক্টর। কথাটা বলে প্রহর ওর বাবার হাত থেকে বাঁচার জন্য তড়িঘড়ি করে ওখান থেকে কেটে পড়ল। ওর বাবার তীক্ষ্ণ নজর, তার থেকে সহজে কোনো কিছু লুকানো যায় না। তাই ওখান থেকে চলে যাওয়াই শ্রেয় মনে করলো সে। যেতে যেতে ফাহিমকে ফোন করে আসতে মানা করে দিল। ওটা আবার আরেকজন, দেখা যাবে সত্যি সত্যি চলে আসবে। পরের দিন যত সময়ে খুশি হেলে দুলে যাচ্ছে প্রহরের কাছে, তখন মেয়েলি কণ্ঠে কেউ ওকে ডাক দিল। খুশি পাশে তাকিয়ে দেখলো দুহাত দূরে ক্যাফেটেরিয়ায় একটা মেয়ে বসে আছে। মেয়েটা হাতের ইশারায় ওকে ডাকছে। খুশি একটু অবাক হলো, কারণ সে মেয়েটাকে চিনে না। অপরিচিত মেয়েটা ওকে কেন ডাকছে? তারপর মেয়েটা মাত্রাতিরিক্ত সুন্দর। এত সুন্দর মেয়ে হয়তো এর আগে দেখেনিও। একেবারে ফ্রেন্সি প্রিন্সেসের মতো দেখতে। মেয়েটার ডাকে খুশি সেদিকে এগিয়ে গেল। মেয়েটার সামনে গিয়ে বলল, জি আপু, কিছু বলবেন? মেয়েটা নরম সুরে বলল। হ্যাঁ, কিছু বলতাম, আগে বসো না প্লিজ। খুশি সামনের চেয়ার টেনে বলল। মুচকি হেসে বলল, আপু একটা কথা বলবো? আপনি কিন্তু অসম্ভব সুন্দর, ফিল্মের হিরোইনদের থেকেও বেশি সুন্দর, সত্যি বলছি। নিজের প্রশংসা শুনে খুশি হওয়ার কথা বলেও মেয়েটির চেহারায় তার ফলশ্রুতি তেমন দেখা গেল না। মেয়েটি মলিন হেসে বলল, কি লাভ হলো এত সুন্দর হয়ে? সেই তো অবহেলিত হতেই হলো। মানে? হাই, আমি রুষা। দেখো, তোমাকে কিছু বলতে চাই। তুমি যে কিছুদিন যাবৎ প্রহরের পেছনে ঘুরছো, সেটা আমি দেখেছি। তো আমি বলবো তুমি এসব ছেড়ে দাও, কারণ তুমি কখনোই সফলতা পাবে না, যার দরুন তোমার কোমল মনটা এক সময় ভেঙে যাবে। তাই তোমার ভালোর জন্যই বলছি, নিজের আত্মসম্মান ত্যাগ করে ওর পিছে পিছে ঘোরো না। প্রহর একটা পাথর, ওর মাঝে কোনো অনুভূতি নেই। ও কখনোই তোমাকে ভালোবাসতে পারবে না। ভেবো না এসব আমি বানিয়ে বলছি, আমি এসব নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এই যে তুমি বললে আমি কত সুন্দর, কিন্তু জানো এই আমিও ওর কাছে অবহেলিত হয়েছি। আমিও একসময় তোমার মতো পাগল হয়ে পড়ে থাকতাম ওর পিছনে, কিন্তু ওর মন গলাতে সক্ষম হয়নি, বরং সে আমাকে উল্টো অপমানিত করে ফিরিয়ে দিয়েছে। আর আমিও আর সাহস পাইনি, কারণ নিজের সেলফ রেসপেক্টকে আর ছোট করতে পারছিলাম না। তাই তোমাকেও বলবো, নিজেকে কষ্ট দিতে না চাইলে ওই পথ থেকে ফিরে আসো। ওই পথের কোনো মঞ্জিল নেই, ওর কাছে শুধু অবহেলা ছাড়া আর কিছুই পাবে না। খুশি স্মিত হেসে বলল, আমার জন্য এতটা ভাবলেন, তার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। এখন আমি আপনাকে কিছু কথা বলি। প্রথমত, আমাকে যতটা অবুঝ ভাবছেন আমি ততটাও কিন্তু না। মানুষকে পরখ করার যথাযথ বুদ্ধিমত্তা আমার আছে। আরেকটা কথা কি জানেন, সত্যিকারের ভালোবাসায় অপেক্ষা অবহেলা দুটোই হয়তো আছে, তবে ব্যর্থতা নেই। আমি জানি না আপনার ভালোবাসা কতটা গভীর ছিল। আপনার ভালোবাসা যদি সত্যি এতটা গভীর হতো তাহলে আপনি সফলতা অবশ্যই পেতেন, এত সহজে হার মেনে নিতেন না। আর হ্যাঁ, সেলফ রেসপেক্ট আর অবহেলার কথা বলছেন না আপনি। আমার মতে আত্মসম্মান ক্ষয় বা অবহেলিত তখনই হয় যখন কেউ আপনাকে আশা দিয়ে আবার দূরে ঠেলে দেয়। কিন্তু এখানে প্রহর কখনো এমন কোনো আশাই দেয়নি। সে তো আমাকে এসে বলেনি যে এসো আমাকে ভালোবাসো, আর আমিও তাকে জিজ্ঞেস করে ভালোবাসিনি। আমি যেমন আমার ইচ্ছেই ভালোবেসেছি, সেও তেমন তার ইচ্ছে অনুযায়ী আমাকে মানা করতেই পারে। তাহলে আত্মসম্মান ক্ষয় যাওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? তবে হ্যাঁ, তার নাকে হ্যাঁতে পরিবর্তন করতে, যথার্থ চেষ্টা করতে আমি পিছু হটব না। এতে আমার যত এফোর্ট করতে হয় করব। সহজলভ্য কোনো জিনিসের দাম থাকে না, সেখানে এইটা তো ভালোবাসা। এত সহজে পেয়ে গেলে কি আর তার মূল্য থাকবে? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তারপরেও যদি অপারগ হই তাহলে ভাববো আমার ভালোবাসাতেই কোনো কমতি ছিল। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আমি আসি, ভালো থাকবেন। কথাটা বলে খুশি উঠে চলে গেল। আর নেশা খুশির যাওয়ার পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটা যেন আজ ওকে ভালোবাসার নতুন সংজ্ঞা বুঝিয়ে গেল। এই আসছে আসছে, তাড়াতাড়ি অ্যাক্টিং শুরু করে দে। ভালো করে করবি কিন্তু, ধরা পড়লে খবর আছে কিন্তু তোর। রাস্তার পাশে দাঁড়িয়েছে খুশি আর ক্লাসের বন্ধু শাহিনকে এসব কথা বলছে। ওরা আজ প্রহরের সামনে একটু অ্যাক্টিং করতে চায়, যেখানে সে প্রহরকে বোঝাতে চাইছে যে কেউ তাকে হ্যারাস করছে, আর সেটারই প্র্যাকটিস করছে তারা। শাহিনের কাপড় চোপড় আর লুক সেভাবেই রাস্তায় বকাটে ছেলেদের মতো করে দিয়েছে। তবে শাহিন বেচারা একটু ভীত সরে পড়ল।
আরে দোস্ত, আমার না ভয় লাগছে। না মানে জিজু যদি সব বুঝে যায় তাহলে কিন্তু আমাকে ওয়ান পিসে বাসায় ফিরতে হবে না। জিজুর যে বডি, একখান পিঞ্চ পড়লে আমার কাম তামাম। বলছি কি, আইডিয়াটা ড্রপ করলে চলে না? খুশি দাঁত কিরমির করে বলল, ওই শাহিন না, মাঝ পথে এসে ব্যাকআউট করলে কিন্তু তোর খবর আছে। আর দিয়ার লাইগা যে পরানটা উথাল পাথাল করে, ওইটা কিন্তু ঠুস করে ফাটাই দিব আমি। মনে রাখিস, আমারে ছাড়া কিন্তু তোর পিরিতের রেলগাড়ি চালু হইব না। শাহিন অসহায় কণ্ঠে বলল, দোস্ত তুই এত ডমিনেটিং ক্যারে, কথায় কথায় এত হুমকি দেশ কে? আমি তো চেষ্টা করছি। প্রহরকে ভার্সিটির বাইরে আসতে দেখে খুশি তড়িঘড়ি করে বলল। ওই দেখ আসছে, নে তাড়াতাড়ি শুরু কর। খুশি নিজের হাত শাহিনের হাতের ভেতর দিয়ে অসহায় ভঙ্গিতে প্রহরকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো। শাহিনও খুশির হাত ধরে ভিলেনি হাসি দিয়ে ওকে টিচ করার অ্যাক্টিং করছে। প্রহরটা দূর থেকে এসব দেখতে পেল। প্রহর কিছুক্ষণ তাকিয়ে থেকে ওদের কার্যক্রম পর্যবেক্ষণ করলো। তারপর ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে গেল। খুশি সেটা দেখে মনে মনে আনন্দে লাফাচ্ছে। ওর প্ল্যান কাজ করছে। প্রহর নিশ্চয় আমাকে বাঁচানোর উদ্দেশ্যে আসছে। ইয়ে! প্রহর ওদের কাছে এসে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ভাবলেশীন ভাবে দাঁড়িয়ে রইল। খুশি ওকে দেখে বলতে লাগলো। প্রহর দেখো না, এই গুন্ডাটা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ বাঁচাও আমাকে। প্রহর এক ভ্রু উঁচিয়ে ছেলেটাকে 2 আঙ্গুলের ইশারায় কাছে ডাকলো। বেচারা শাহিনের তো ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে। তবুও ভয়ে ভয়ে এগিয়ে গেল প্রহরের কাছে। প্রহর এক হাত উঠিয়ে শাহিনের কাঁধে রাখল। শাহিনের ভয়ে ঘাম ছুটে যাচ্ছে। প্রহর চোখের সানগ্লাসটা খুলে ভাবলেশীন ভাবে বলে উঠল। আচ্ছা, তোমার মাথায় কি ওপরওয়ালা কিচ্ছু দেয়নি? মানে তোমার কি নিজস্ব কোনো বুদ্ধিমত্তা এসব নেই? শাহিন ভয়ে ভয়ে ঘাড় কাত করে বলল। জি আছে তো। তাহলে কি তুমি এই পাগল মেয়েটার সাথে কি করছো বলো তো? প্রহরের কথায় খুশির চোখ বড় বড় করে তাকালো। প্রহর আরো বলল। শোনো, তোমাকে একটা ভালো বুদ্ধি দিই, কান খুলে শুনে রাখো। যদি নিজের জীবনের ফালুদা করতে না চাও তাহলে এই পাগল মেয়েটা থেকে দূরে থাকো। আর হ্যাঁ, এরপর যদি আবার এইসব নরটাঙ্কি করতে দেখেছি তাহলে সত্যি সত্যি দুজনকেই পাগলা গাড়াতে পাঠিয়ে দেবো, বুঝেছো? শাহিন ভীতু স্বরে বলল। জি আই মিন ভাই, বুঝতে পারছি। আর এমন ভুল হবে না। ওকে, যাও এখন। কথাটা বলে প্রহর আবারও ঘুরে দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা ধরল। উল্টো ঘুরে সানগ্লাস পরতে পরতে তার ঠোঁটের কোণে ফুটে উঠল আবারও হাসির রেখা। খুশির বোকার মতো কার্যক্রম দেখে তার ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু কিছু দমে যাওয়ার পাত্রী না। সে দ্রুত পায়ে প্রহরের সামনে এসে তেজি কণ্ঠে বলল। এই, এক মিনিট, তুমি আমাকে পাগল বললে কেন? আমাকে কোন দিক দিয়ে তোমার পাগল মনে হয়? হ্যাঁ, আমি তোমার প্রেমে পাগল দিওয়ানি হতে পারি, তাই বলে আমার রুফটুপ একেবারে ফিট আছে, বুঝেছো? তাই আমাকে পাগল বলার শাস্তি পেতে হবে তোমাকে। প্রহর ভ্রু কুঁচকে বলল। হোয়াট রাবিশ! কিসের শাস্তি? হ্যাঁ, শাস্তি। আর শাস্তি হলো এখন আপনি আমাকে ফুচকা খাওয়াবেন, তারপর আমাকে বাসায় ড্রপ করে দেবেন। প্রহর দায়সারা ভাবে বলল। ইন ইউর ড্রিমস আই উইল নেভার ডু দ্যাট। করবে না তো? নেভার। প্রহর সোজা ওর গাড়ির দিকে যেতে লাগলো। দ্য গ্রেট খুশি তার ওভারঅল মেলোড্রামা শুরু করে দিল। রাস্তার মাঝে ঠাস করে বসে পড়ে মরা কান্না শুরু করে দিল। তারপর আহারাচি করতে করতে বলল। হায়, আমার কি হবে এখন? আমার জামাই আমারে ছাইরা চইলা যাইতেছে গো। কেউ কিছু করো, কেউ আমার বিচার করো। খুশির ভ্যাবাচেকা অ্যাকশনে তবদা খেয়ে গেল প্রহর। আশেপাশের সব লোকজনও তাকিয়ে রইল। প্রহর খুশির সামনে এসে দাঁতে দাঁত চেপে বলল। What the hell? What is this nonsense? Stop this right now. Get up, Khushi. Get up right now. খুশি তার ভলিউম আরো বাড়িয়ে দিল। আশপাশের লোকজন এসে বলতে লাগলো। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? খুশি দুঃখিয়ারি ভাব করে বলল। কি কমু দুঃখের কথা খালা, আমার জামাই আমার রাস্তার মধ্যে ফালাইয়া চইলা যাইতেছে। আমি এখন কি করুম? আপনারা একটু ওই অবলার বিচার করেন, আরে একটু কন আমারে যেন এইখানে ফালাইয়া না যায়। একজন মহিলা প্রহরের সামনে এসে বলল। এই যে বাবা, তুমি তোমার বউয়ের সাথে এমন করতাছো কেন? দেখছো কত কান্তাছে মাইয়াটা, তোমার কি মায়া দয়া নাই? প্রহর দাঁত কিরিমিরি করে বলল। What rubbish? কার বউ? কিসের বউ? She is not my wife. খুশি আরো জোরে জোরে আহারাজি করে বলল। হাই হাই হাই, দেখছেন আপনারা? অহন আমার এসে বউ বইলাও স্বীকার করবার চায় না। অহন মোর কি হইবে? আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবার আশেপাশের লোকজন প্রহরকে বলতে লাগলো।
আরে ভাই, এমন করছেন কেন? নিজেদের মধ্যে যা হয়েছে সেটা বাসায় গিয়ে সলভ করুন। এভাবে রাস্তার ভেতরে তামাশা করাটা কেমন দেখায়? প্লিজ ভাই, আপনার বউকে সাথে করে নিয়ে যান। প্রহর পড়ে গেল মহা বিড়ম্বনায়। রাগের শরীর জ্বলে যাচ্ছে ওর। মেয়েটা কি নাটক শুরু করে দিয়েছে? এখন এই লোকজনকে কিভাবে বোঝাবে? শেষমেশার উপায় না পেয়ে খুশির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে পড়ল। চলো। ব্যাস, খুশির সব কান্না শেষ। ফট করে উঠে দাঁড়িয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, চলো সোয়ামাল্লা। খুশি যেতে যেতে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে গেল। খুশি ওর কথা অনুযায়ী প্রহরকে নিয়ে ফুচকার দোকানে এলো। রাস্তার পাশে এভাবে খোলা দোকানে এই প্রথম প্রহর আসলো। অস্বস্তিতে শরীর ছেয়ে যাচ্ছে ওর। এখানকার আনহাইজেনিক খাবার দেখে নাক কুচকে আসে ওর। প্রহর খুশির উদ্দেশ্যে বলে উঠল। তুমি এখানকার এই আনহাইজেনিক খাবার খাবে? জানো এসব খাবারে কত ব্যাকটেরিয়া রয়েছে? ফুচকা খেতেই হয়, কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে খাও। আরে কি বলছো তুমি? ফুচকার আসল মজা তো এসব রাস্তার স্টলগুলোতেই। আর এই মামার ফুচকা সবচেয়ে বেস্ট। একবার খেয়ে দেখো, সারা জীবন মুখে লেগে থাকবে। ও প্লিজ, আমি আর এসব স্ট্রিট ফুড ডোন্ট ইভেন থিঙ্ক। তোমার খাওয়া লাগে তাড়াতাড়ি করে খাও, কিন্তু আমাকে ছাড়ো। কি তার মানে তুমি কখনো ফুচকা খাওনি? তুমি তো জীবনের সবচেয়ে বড় পাওয়া মিস করেছো বস। আরে ফুচকা শুধু ফুচকা না, এটা হলো অমৃত, যা খেলে জীবন ধন্য হয়ে যায়। আরে জীবনে একবার ফুচকার স্বাদ না নিলে তুমি মরে গেলেও মুক্তি পাবে না। তোমার অতৃপ্ত আত্মা পৃথিবীতে ঘুরে বেড়াবে। বুঝতে পেরেছো? দরকার নেই আমার ধন্য হওয়ার, তুমি খেলে খাও, নাহলে আমি চলে গেলাম। খুশি বাঁকা হেসে মনে মনে বলল। আজ তো তোমাকে অমৃতের স্বাদ গ্রহণ করিয়েই ছাড়বো। খুশি ফুচকার অর্ডার দিল। ফুচকাওয়ালা মামা ওকে এক প্লেট ফুচকা দিল। খুশি 2-3টে খাওয়ার পর হঠাৎ প্রহরের হাতে জোরে একটা চিমটি কেটে দিল। প্রহর ব্যথার বহিঃপ্রকাশ করার জন্য মুখ খুলতেই খুশি ফট করে একটা ফুচকা প্রহরের মুখের ভিতর পুরে দিল। মুখে পুরে দিয়েই মুখের উপর ভাঁত রেখে ধরে পড়ল। দেখো, ফেলে দিবা না কিন্তু, না হলে কিন্তু আমি আবারও এখানে কান্নাকাটি শুরু করে দিব। প্লিজ খাও না, শুধু একটা আমার জন্য প্লিজ। শেষের কথাটা অনেকটা অনুরোধের সুরে বলল খুশি। প্রহরের হঠাৎ কি যেন হয়ে গেল। সে কেন যেন খুশির কথা ফেলতে পারল না। তাই অগত্যা ফুচকাটা কোনো রকমে গিলে নিল সে। প্রহরের ফুচকা খাওয়া দেখে খুশি অসামান্য কোনো কিছু পাওয়ার মতো অমায়িক এক হাসি হাসল। সে হাসিটার যেন অন্যরকম এক মোহনীয়তা ছিল। একদম নিষ্পাপ সেই হাসি। আমাকে ফুচকা খাইয়ে কি এমন খুশি পেল এই মেয়েটা, যার প্রতিফলন স্বরূপ সে এমন করে হাসছে? যে হাসিটা প্রহরের গড়ে তোলা শক্ত দেওয়ালে সজোরে আঘাত হানছে। তবে কি এই খুশি নামের বুলডোজারটা সত্যি ওর দেওয়াল ভেঙে গুড়িয়ে দিবে? সময়ের পালাক্রমে অতিবাহিত দিনের সাথে যোগ হয়েছে আরও একটি সপ্তাহ। খুশির প্রয়াস এখনও জারি আছে। সে যথাযথ প্রয়াস চালিয়ে যাচ্ছে প্রহরের মন জয় করার। যদিও প্রহরের ওপর তার প্রচেষ্টার কোনো প্রভাব পড়ছে কিনা সেটার তেমন কোনো আভাস দৃশ্যমান হয়নি। তবে প্রহরের দিক থেকে কিছু না বদলেও আবার যেন কিছুটা বদলেছে। আজকাল কেমন যেন খুশির উপস্থিতি ওকে বিরক্ত করে না, বরং ওর পাগলামিগুলোই মাঝে মধ্যে অনেক হাসি পায় ওরা। যদিও তার সেই মনোভাবের বহিঃপ্রকাশ না করার যথাযথ চেষ্টা করে সে। উপরে উপরে খুশির ওপর রাগও দেখায় প্রহর, যদিও সে জানে না তাতে কতটা সফল হয়। কারণ না খুশি ওর রাগে ভয় পেয়ে দমে যায়, আর না প্রহর খুশির আবহমণ্ডল থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হচ্ছে। খুশির চঞ্চলতা আর উদ্দীপনার ঘূর্ণিঝড়ে প্রহরের শক্ত দেওয়ালটা নড়ে উঠছে। মনে হচ্ছে হয়তো যে কোনো সময় সেটা ভেঙে পড়তে পারে। তবে প্রহর সেটা ঠিক রাখার যথাযথ চেষ্টা করছে। সে চায় না তার দেওয়াল কেউ ভাঙুক, ওর মন পর্যন্ত কাউকে পৌঁছতে দিতে চায় না। এসব মোহ মায়ায় মিথ্যে জালে নিজেকে ভাসাতে চায় না সে। এসব যে শুধুই ছল চাতুরিয়ার ধূর্ততা। খুশি আপন মনে হাঁটতে হাঁটতে দিয়াকে খুঁজছে। কলেজ আসার পর থেকে এখনো দেখতে পায়নি ওকে। আরো কিছুটা হাঁটার পর বটগাছ তলায় বসে থাকতে দেখলো দিয়াকে। খুশিকে সেদিকে এগিয়ে গিয়ে দিয়ার পাশে বসে হালকা রাগী কণ্ঠে বলল, কিরে আবুল্লার মা, কই হারাই গেছিলি? আবুল্লার বাপেরে পাইয়া গেছিস নি? দিয়া কিছুটা বিরক্তির সুরে বলে উঠল, ইয়ার মজা করিস না তো, এমনি মেজাজ হাই হয়ে আছে। ও মা, কেডা আবার তোর মেজাজের তান্দুরি চিকেন বানাই দিল? তুই খালি একবার ক আমারে, অহনি তারে ধর তক্তা মার পেরে কইরা দিম। দিয়া ওর হাতে থাকা একটা লেটার খুশির দিকে এগিয়ে দিয়ে বলল, নিজেই দেখে নে।
খুশি ভ্রু কুচকে লেটারটা হাতে নিয়ে খুলে পড়তে লাগলো। প্রিয় দিয়া, তোমার লাই আর পরান্ডা বাকুম বাকুম হরে। আই উঠতে বইতে খাইতে হইতে নাইতে যাইতে হাঁকতে মুতে বেগিন সময় তোমার কথাই মনে পড়ে। এখন তো খোয়াবেও তোমার এই দেহি। তোমার সান্দের লাহান মুখটা দেখবার লাই আই হারা দিন বইয়া হাতি। তোমার সুরতখানা দেইহা গাইবার মন চায়। হরে না চোখের হলক কি তো আর রূপের ঝলক, দোহাই লাগে মুখটা তো আর এক কানা আছলে ডাহ। আই হুশ আজামু মরি জামু, বাঁচাতে হাইতো না কেউ। চিঠি শেষ হওয়ার আগেই এদিকে খুশি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। বেচারি এমন খতরনাক লাভ লেটার হজম করতে পারছে না। দিয়া রাগ দেখিয়ে তুই হাসছিস আর আমার এদিকে শরীর জ্বলে যাচ্ছে রাগে। ওই শাহিনার সাহস কি করে হলো আমাকে লাভ লেটার দেওয়ার? উড়ে তো আমি নর্দমায় পানিতে ডুবাবো। খুশি কোনো রকমে হাসির ফোয়ারা থামিয়ে বলে উঠল, আরে রাখছিস কেন? বেচারা কত ভালোবাসে তোরে, একটু তো ওর প্রতি নজর দিলেই তো পারিস। তুইও ওর সাপোর্ট করছিস? তুই আমার বান্ধবী না দুশ্মন? তোর বান্ধবী দেখেই তোকে বলছি, বেচারা সত্যিই তোকে খুব ভালোবাসে। একটা চান্স তো দিয়ে দেখতেই পারিস। তোর এইসব ক্রাশ ফ্রাশের পেছনে পাগল না হয়ে ওর দিকে তো একটু নজর দিতে পারিস। ছেলেটা কিন্তু সহজ সরল মনের, এমন ছেলে পাওয়া কিন্তু টাফ, বুঝেছিস? তোর সত্যি এমন মনে হয়? ঠিক আছে, একটু বাঁচিয়ে তো দেখাই যায়, কি বলিস? ইয়া বেবি, এই না হলে আমার বুদ্ধিমান বান্ধবী। নিভান অনেকক্ষণ হলো বসে আছে স্পৃহার অপেক্ষায়, কিন্তু মেয়েটির কোনো খবরই নেই। একটু পরে স্পৃহা দৌড়তে দৌড়তে ওখানে এলো। নিভানের সামনে এসে হাঁটতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে বলল, ম্যাম সরি, আমি অনেক লেট করে ফেলেছি তাই না? আসলে আমি না রিহার্সেল করছিলাম, তাই লেট হয়ে গেছে। নিভান ভ্রু কুচকে বলল, কিসের রিহার্সেল? আরে তুমি জানো না, কয়দিন পরে তো আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। আর আমি নৃত্য প্রতিযোগিতায় নাম দিয়েছি। তুমি নাচও জানো বুঝি? স্পৃহা বসতে বসতে বলল, তেমন জানি না, তবে শেখার অনেক শখ, নাচতে অনেক ভালো লাগে আমার। ও তা তুমি কোনো কিছুতে নাম দাওনি? না, আমার এসব এক্সট্রা কারিকুলাম খুব একটা ইন্টারেস্ট নেই। আরে কি বলছো, তুমি তো এত সুন্দর আর্ট করতে পারো। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তো তুমি ফার্স্ট হবে, আই এম শিওর। আর্ট করি আমি আমার নিজের জন্য, কারণ এটাতে আমার মনের আলাদা এক প্রশান্তি পাই। তবে এটা নিয়ে কোনো কম্পিটিশন করতে আমার ভালো লাগে না। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা, তাহলে আজকে আর আর্ট ক্লাসের দরকার নেই। তুমি বরং ভালো করে প্র্যাকটিস করো, কেমন? আরে কি প্র্যাকটিস করব, আমি তো ভালো করে পারছি না, কেউ তেমন শেখানোর মতোও নেই। আমি বোধহয় এবারও পারবো না। নিভান কিছু একটা ভেবে বলল, আচ্ছা, তুমি চাইলে আমার বাসায় এসে আপুর কাছ থেকে শিখতে পারো। আমার আপু অনেক ভালো নাচ জানে, স্কুলে সে নাচের জন্য অনেক প্রাইজ পেয়েছে। আপু তোমাকে ভালো করে শিখিয়ে দিবে। ওয়াও, সত্যি? তাহলে তো অনেক ভালো হবে। আসলে তোমার কাছ থেকে এত শুনে শুনে এখন আমারও আপুকে অনেক দেখার ইচ্ছে হয়, আর এই সুযোগে দেখাও হয়ে যাবে আর নাচ শেখাও, সাথে তোমার বাগানটাও দেখতে পাবো। তাহলে আমি আজকে বাসায় বলে রাখি, তারপর কাল থেকে তোমার সাথে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। ওকে ওকে, বাই। আজ শুক্রবার। প্রহরের সাপ্তাহিক রুটিন অনুযায়ী সে আজ ফার্ম হাউসে এসেছে। ছুটির দিনটা সে এখানেই কাটায়। যানবাহনের কোলাহল মুক্ত এই মনোরম পরিবেশটা তার ভালো লাগে, আর সেই সাথে ওর পালিত পশু পাখিগুলোর সাথেও সময় কাটাতে পারে। এদের সময় কাটাতেও অনেক ভালো লাগে প্রহরের। মানবজাতির মতো মুখোশধারী না এরা। এদের মাঝে নেই কোনো কৃত্রিমতা, নেই ধূর্ততা বা স্বার্থপরতা। এরা ভালোবাসার বদলে শুধু ভালোবাসাই দিতে জানে। তাই তো এদেরকেই সবচেয়ে আপন মনে হয় প্রহরের। প্রহর ছুটির সারাটা দিন এদের সাথেই কাটায়, নিজের হাতে এদের সব কাজ করে। আজও তাই করছে। প্রহর এসেই কাপড় চেঞ্জ করে একটা টি শার্ট আর 3/4 প্যান্ট পরে বাইরে এলো পশু পাখিগুলোর কাছে। প্রহরের সাথে আজ ফাহিমও এসেছে। ফাহিমও প্রায় আসে এখানে। প্রহরের মতো ওরও এখানে সময় কাটাতে ভালোই লাগে। প্রহর ফার্মের দিকে এগিয়ে যেতেই ওর পোষা কুকুর দুটো দৌড়ে এলো প্রহরের কাছে। প্রহর নিচে এক হাঁটু গেড়ে বসে কুকুর দুটোকে আদর করতে করতে বলল, কি ব্যাপার জনি অ্যান্ড স্যামি, কেমন আছিস তোরা? আজ তো আমি আসার আগে এত চকচক করছিস, ব্যাপার কি বলতো? এত পরিষ্কার হলে কিভাবে? কুকুর দুটো তখন ঘেউ ঘেউ করে সামনের দিকে কিছু ইশারা করে দেখাচ্ছে। প্রহর ভ্রু কুচকে সামনে তাকাতেই আচমকা খুশির সামনে এসে প্রকট হলো।
দুই হাত ছড়িয়ে সারপ্রাইজ দেওয়ার মতো করে বলে উঠল। টাটা। হঠাৎ খুশিকে এখানে দেখে কিছুটা অবাক হয়ে গেল প্রহর। আর খুশির পোশাক আশাক দেখে আরো ভ্রু কুচকে এলো ওর। খুশির শার্ট আর জিন্স প্যান্ট পরেছে, শার্টের সামনে দুই মাথা গিট্টু দেওয়া, আর পায়ের কাছে প্যান্ট গোড়ালির অনেকটা ওপর পর্যন্ত গুটিয়ে রেখেছে। মাথায় একটা স্কার্ফ বাঁধা, আর দুই হাতে দুটো ক্লিনিক ব্রাশ ধরে আছে। খুশির এই আবদার দেখে প্রহর ভ্রু কুচকে ভাবছে, খুশি এই মেয়ে আবার এখানে কখন এলো, আর কিভাবেই বা এলো? আমি যে এখানে আসবো তাও জানলো কি করে? প্রহর এবার তীক্ষ্ণ সন্দেহের দৃষ্টিতে তাকালো ফাহিমের দিকে। এই কাজ এই ফাহিমের তা ভালোই বুঝতে পারছে ও। প্রহরের তাকানো দেখে ফাহিম জোরপূর্বক হেসে বলল, এভাবে তাকাচ্ছিস কেন? আমি মোটেও নিয়ে আসিনি ভাবিজিকে। প্রহর দাঁতে দাঁত চেপে বলল, আচ্ছা, তো সে নিজে জেনেই সব জেনে গেল তাই না? বোকা পেয়েছিস আমাকে? তোকে তো আমি পরে দেখছি। প্রহর এবার খুশির দিকে তাকিয়ে বলল। তুমি এখানে কি করছো? হ্যাঁ, খুশি তার বৈশিষ্ট্যটা অনুযায়ী নিজের মতো করে বলে উঠল, ও মা, কি করছি মানে? এটা আবার কোনো প্রশ্ন হলো? আরে আমি আমার দায়িত্ব পালন করছি। আমার হবু বরের সবকিছু দেখাশোনা করার দায়িত্ব তো আমার, তাই না? আপনার মতো এই পশু পাখিগুলো এখন থেকে আমারও বাচ্চার মতো। তাই আমি আমার দায়িত্ব পালন করতে সকাল সকাল চলে এলাম, আর এসেই আমি আমার কাজে লেগে পড়েছি। দেখেন। খুশি ওখানকার কর্মরত মহিলা রসিনা বেগমকে ডাক দিয়ে বলল। এই জরিনা সুন্দরী, তুমি বলো না। রসিনা বেগমকে এমন নামে ডাকতে দেখে ফাহিম মুখ টিপে হাসছে। খুশির কথা মতো রসিনা বেগম প্রহরের সামনে এসে বলল, যে বাবা, মাইয়াটা সকাল সকাল আইয়াই কামে লাইগা পড়ছে। আমি কত মানা করলাম, কিন্তু হেই হনলই না। এই জনি আর স্বামীরও হেই গোসল করাই দিছে, এক্কেরে শ্যাম্পু দিয়া গৈসা মাইজা চকচকা কইরা দিছে। প্রহর এবার সামান্য বিস্ময় নিয়ে তাকালো খুশির দিকে, তারপর গলা খাকারি দিয়ে বলল, দেখো তোমার এইসব করার কোনো দরকার নেই, তুমি যাও এখান থেকে। খুশি জেদ ধরে বলল, মোটেও না, আমি এখানেই থাকবো। দেখো, আমার এই পশু পাখিগুলোর ওপর অনেক মায়া বসে গেছে, তাই ওদের সাথে একটু সময় কাটাতে চাই। দেখো, আমি তোমাকে প্রমিস করছি, আজকে আমি তোমাকে একটুও জ্বালাবো না, তোমার কাছেও যাব না। শুধু ওদের সাথে একটু থাকতে দাও, প্লিজ প্লিজ প্লিজ। খুশির এমন অনুনয় দেখে প্রহর কেমন যেন আর মানা করতে পারল না। ফাহিমও পাশ থেকে বলে উঠল, থাকতে দে না ওকে, বেচারি শুধু একটা পশু পাখিগুলোর সাথেই সময় তো কাটাতে যাচ্ছে। প্রহরও তাই মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, তবে বেশিক্ষণ না, কিছুক্ষণ থেকে চলে যাবে। খুশি আনন্দিত হয়ে বলল, ওকে ওকে। খুশি আবারও ধেই ধেই করতে করতে গিয়ে নিজের কাজে লেগে পড়ল। মনের আনন্দে এদিক ওদিক লাফাতে লাগলো। কখনো মুরগির পিছনে দৌড়চ্ছে, তো কখনো ছাগল ছানা করে ঘুরে বেড়াচ্ছে, আবার নিজের মতো করে তাদের সাথে কথাও বলছে, যেন ঈদের আনন্দ লেগেছে ওর মাঝে। প্রহর কিছুক্ষণ সেটা দেখে আবার নিজের কাজে অগ্রসর হলো সে। প্রহর পাইপ লাগিয়ে ঘোড়াগুলোকে গোসল করিয়ে দিচ্ছে। যদিও এসব কাজের জন্য অনেক লোক রাখা আছে, তবুও প্রহরের নিজের হাতে সব করতে ভালো লাগে। এক হাতে পাইপ ধরে আর এক হাতে ঘোড়ার গায়ে ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছে। পাইপের পানি ছিটে প্রহরের শরীর ভিজে যাচ্ছে। টি শার্ট গায়ে লেপটে গিয়ে প্রহরের সুঠাম বডি দৃশ্যমান হয়ে যাচ্ছে। চুল ভিজে কপালে পড়ায় প্রহর সেগুলো হাত দিয়ে ব্রাশ করে পেছনে ঠেলে দিচ্ছে। এদিকে প্রহরের এই অ্যাট্রাকটিভ প্রদর্শন দেখে আরেকজনের মনে হাই হুতাশ উঠে গেছে। প্রহরের থেকে কিছুটা দূরে ছাগল ছানাকে কোলে নিয়ে ছানাকে আদরের ছলে শুধু প্রহরকেই অবলোকন করে যাচ্ছে খুশি। চোরা চোখে লোলুপ দৃষ্টিতে প্রহরকে দেখতে দেখতে ছাগল ছানার উদ্দেশ্যে বিড়বিড় করে বলল, হাই, কেউ তো একটু ঠেকাও তাকে। এতটা হটনেস যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা কি জানে না সে? সে তো পানিতেও আগুন লাগিয়ে দিচ্ছে। মাই হটি কাউবয়। দেখছিস ক্যাটরিনা, আমার বয়ফ্রেন্ড কি হট? না না, তুই দেখিস না, তোর দুলাভাই হয়। দুলাভাইয়ের দিকে এভাবে তাকাতে নেই, পাপ হয়, বুঝেছিস? তুই বরং তোর হবু বর সালমান ভাইয়াকে দেখ। এই দেখ, আমি তার নতুন ছবি নিয়ে এসেছি। খুশি ওর ফোন বের করে সালমান খানের একটা ছবি বের করে দেখালো। ছানাটা হঠাৎ খুশির কোল থেকে লাফ দিয়ে নেমে ছুটে গেল। খুশি দুষ্টু হেসে বলল, হায় রে বেচারি, হবু বরকে দেখে লজ্জা পেয়ে গেছে। এই শোন না। খুশিও ছানার পেছন পেছন ছুটতে লাগলো। কাজের ফাঁকে না চাইতেও অবাধ্য চোখ শুধু খুশির দিকেই যাচ্ছে প্রহরের।
মেয়েটার এই প্রাণবন্ত হাস্যোজ্জ্বল মুখখানায় যেন প্রহরের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। খুশির থেকে আসা তপ্ত আবহে প্রহরের মাঝে কিছু যেন গলতে শুরু করেছে। কোনো এক অদৃশ্য মাধ্যাকর্ষণ শক্তি ওকে চুম্বকের মতো খুশির পানে টানছে। প্রহর নিজের সর্বশক্তি নিজেকে ফিরিয়ে আনার যথাযথ চেষ্টা করে যাচ্ছে, তবে বরাবরই ব্যাহত হচ্ছে সে। মনে হচ্ছে যেন ওর মন মস্তিষ্ক ওর সাথেই বেইমানি করছে। সব হয়তো এই মেয়েটারই ষড়যন্ত্র, এজন্যই আমার নিজের সবকিছু আমার সাথে বিদ্রোহ করছে। প্রহর কোনো রকমে মাথা ঝাঁকিয়ে নিজের কাজে মনোনিবেশ করার চেষ্টা করল। রোজিনা বেগম বসে বসে ঘোড়ার জন্য ঘাস কাটছে। পাশেই খুশি বসে একটা খরগোশ ছানাকে নিয়ে আদর করছে। সে তার ওয়াদা অনুযায়ী আজ আর প্রহরের কাছে গিয়ে ওকে জ্বালাবে না। তাই খুশি শুধু পশু পাখিগুলোর সাথে আর এখানকার কর্মচারীদের সাথেই সময় কাটাচ্ছে। সে খরগোশ ছানাকে আদর করতে করতে রোজিনা বেগমের উদ্দেশ্যে বলে উঠল। আচ্ছা রোজিনা সুন্দরী, তুমি এখানে কতদিন ধরে আছো? রোজিনা বেগম ঘাস কাটতে কাটতে বলল, সে তো মেলা বছর হইল, প্রায় 10 বছর তো হইল। এইখানে প্রথমে আমরা শুধু কেয়ারটেকারের কাজ করতাম, তবে ফহর বাবা এইসব জীবজনার আনার পর থাইকা এইগুলোর দেখাশোনা করি। তোমরা মানে আর কে কে আছে? মানে আমি আর আমার হেই আরো অনেক লোকজন আছে। খুশি দুষ্টু হেসে বলল, আরে বাস, রোজিনার তো দেখছি আলমগীরও আছে। তাহলে তোমারই মজা রোজিনা সুন্দরী। এই খোলা ফার্ম হাউসে রোজিনা আলমগীর খালি রোম্যান্স করে বেড়াও, তাই না? রোজিনা বেগম লাজুক হেসে বলল। কি যে কন্যা আপনি, আমাগো কি হেই বয়স আসেনি? খুশি বিজ্ঞ জ্ঞানীদের মতো বলল, আরে এজ ইজ জাস্ট নাম্বার, জরিনা সুন্দরী। মন জোয়ান থাকলেই হলো। খুশির কথায় রোজিনা সুন্দরী লজ্জায় লাল নীল হয়ে গেল। প্রহর বসে কবুতরগুলোকে দানা খাওয়াচ্ছে। ফাহিমও ওর সাথেই আছে। দুজনেই কবুতরগুলোকে দানা ছিটিয়ে দিচ্ছে। সব কবুতরগুলো ওদের সামনে জড়ো হয়ে দানা খাচ্ছে। তবে প্রহরের বেইমান চোখ দুটো আবারও ওর সাথে বিরোধিতা করতে লাগলো। নজরের তীর ঘুরে ফিরে শুধু খুশিতেই বিঁধে যাচ্ছে। খুশি প্রাণবন্তভাবে নিজের কাজে মত্ত। সে মিউজিক সিস্টেমে আইরে সেই খুশি গানটা ছেড়ে দিয়ে ছাগল আর কুকুরগুলোর সাথে নাচছে। মাঝে মধ্যে রোজিনা আর বাকি কর্মচারীদের টেনে নিয়ে নিজের নাচের সঙ্গী বানাচ্ছে। তারাও কোনো রকমে হাত পা নাড়ছে, কখনো ফোন বের করে সবার সাথে সেলফি নিচ্ছে। এমনকি বেচারা পশু পাখিগুলোও বাদ যাচ্ছে না। খুশি ছাগল ছানার সাথে গাল ঠেকিয়ে ঠোঁট চোখা করে পাউট করে সেলফি নিচ্ছে, সাথে ছানাটার মুখটাও চোখা করে পাউটের মতো করে দিচ্ছে। কখনো আবার মাঠে যে পানি জমেছিল সেগুলোর মাঝে লাফিয়ে লাফিয়ে আনন্দে কাদা ছিটাচ্ছে। লাফাতে লাফাতে আবার পিছনে কাদায় ঠাস করে পড়েও যাচ্ছে। নিজে পড়ে গিয়ে নিজেই আবার হাসছে। খুশির এই মহান কৃতকার্য দেখে প্রহরের ঠোঁটে চলে এলো হাসির রেখা। ফাহিম সেটা দেখে স্মিত হেসে বলল, দেখেছিস, আমি বলেছিলাম না মেয়েটা ইউনিক, শি ইজ স্পেশাল। দেখ, সে আজ অসম্ভব সাধন করে দিল, তোর মতো রোবটের মুখে হাসি ফুটিয়ে দিল। ভাবতে পারছিস এটা কত বড় ব্যাপার? আজ আর ফাহিমের কথায় রাগ হলো না প্রহর, বরং খুশিকে পর্যবেক্ষণ করায় মনোনিবেশ করল সে। আজ প্রথম প্রহর খুশিকে ভালো করে দেখছে। মেয়েটার উচ্চতা স্বাভাবিকই হবে, খুব লম্বাও না আবার খাটোও না। গায়ের রং ধবধবে ফর্সা না, উজ্জ্বল শ্যামবর্ণ, কিছুটা স্বর্ণের রং। চেহারায় নিষ্পাপ পরিস্ফুটিতা ভাসমান। কেমন যেন অদ্ভুত এক মায়া আছে ওই মুখমণ্ডল জুড়ে। আর সবচেয়ে বেশি মায়ায় সমুদ্র বইছে ওই ডাগর ডাগর আখি যুগলে। ওই চোখে বেশিক্ষণ তাকালে মনে হয় ওই মহাসমুদ্রে ডুবে যাবে সে। আজ না চাইতেও ফাহিমের কথাটা মানতে হচ্ছে প্রহরের। মেয়েটা সত্যিই ইউনিক। যেখানে আজকালকার মেয়েরা এসব পশু পাখির ফার্মে আসলে নাক সিটকে কপালে তুলে নেয়, ফাহিম কয়েকবার ওর বন্ধুদের নিয়ে এসেছিল। তাদের মাঝে মেয়ে বন্ধুও ছিল। তারা এসব পশু পাখির ধারে কাছেও যায়নি, দূর থেকেই নাক সিটকে চলে গেছে। সেখানে এই মেয়েটা ওদের সাথে এমনভাবে মিশছে যেন নিজের ভাই বোন। মেয়েটা সত্যিই যেন কোনো প্রকৃতির রূপ। ওর মাঝে কোনো কৃত্রিমতা নেই।
প্রহর মেয়েটাকে কখনো অন্য সব মেয়েদের মতো আটা ময়দা মেখে সাজুগুজু করতে দেখেনি। সব সময় সিম্পল ভাবেই থাকে। সব পর্যালোচনার শেষে প্রহরের মন মস্তিষ্ক এই রায় দিল যে মেয়েটা সুন্দর, শুধু সুন্দর না, অসম্ভব সুন্দর আর মায়াবী। ফাহিম পাশ থেকে দুষ্টু হেসে গলা খাকারি দিয়ে বলে উঠল, এমন একটা মেয়ে আমাকে এভাবে অ্যাপ্রোচ করলে আমি কবেই হ্যাঁ বলে দিতাম, নিজেকে পরম সৌভাগ্য মনে করতাম। ফাহিমের কথায় প্রহরের ঘোর কাটল। মজা করে বললেও ফাহিমের কথাটা কেন যেন প্রহরের পছন্দ হলো না। কোথায় কিছু একটা বিঁধল ওর। প্রহর কিছু না বলে গলা খাকারি দিয়ে ওখান থেকে উঠে গেল। ওর মাঝে কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। নিজেকে ওর গোছাতে হবে। এভাবে ছন্নছাড়া হয়ে গেলে চলবে না। প্রহরের যাওয়া দেখে ফাহিম হালকা হাসল। বন্ধুর মনোভাব বুঝতে পারছে সে। দুষ্টু হেসে গেয়ে উঠল, না না করতে প্যার হ্যাঁ তু কর গয়া ইউ আর ইন লাভ, ইউ আর ইন লাভ। অনেক ছোটাছুটির করে এখন একটু শান্ত হয়ে বসে সামনে ছাগলছানার দুরন্তপনা দেখছে খুশি। তখনই পাশে এসে বসলো ফাহিম। মুচকি হেসে বলল, তো ভাবেজি কি করছেন? খুশিও মুচকি হেসে বলল। এই তো ক্যাটরিনার কাজকর্ম দেখছি। ফাহিম ভ্রু কুচকে বলল, ক্যাটরিনা কোথায়? আরে ওই যে ওই ছানাটার নাম দিয়েছি ক্যাটরিনা, ভালো নাম না? ফাহিম হেসে উঠে বলল, ভালো মানে মারাত্মক ভালো হয়েছে, সত্যি ভাবিজি ইউ আর গ্রেট। আচ্ছা আপনি কি ওদের সাথেও কথা বলেন? হ্যাঁ বলি তো, কখনো কখনো ওদের কথা ডাবিংও করে দিই। ও তাই, তাহলে বলুন তো এখন ওরা কি বলছে? বলতে পারি, তবে আপনাকেও আমার সাথে যোগ দিতে হবে। আমি ক্যাটরিনার ডাবিং করব আর আপনি ক্যাটরিনার সামনে পশুটার ডাবিং করবেন, ঠিক আছে? ওকে ভাবিজি, লেটস হ্যাভ সাম ফান। ক্যাটরিনা নামের ছাগলছানাটার সামনে কুকুর শ্যামি এসে দাঁড়িয়েছে। ফাহিম শ্যামির পক্ষ থেকে ডাবিং করে পড়ল, ইয়া ক্যা বলতি তু। খুশি ক্যাটরিনা ডাবিং করে বলল, ইয়ে ক্যা মে বলু সুন, सुना आती क्या खंडला, क्या करूँ अके में खंडाला। अरे घूमेंगे फिरेंगे नाचेंगे गाएंगे ऐश करेंगे और क्या। খুশি ক্যাটরিনার ডাবিং করে অ্যাটিটিউড নিয়ে বলল, এই স্বামী, আমার সাথে একদম ফ্লার্ট করার চেষ্টা করবে না। আমাকে এসব আমির গান শুনিয়ে পটাতে পারবি না। আমি আগে থেকেই অন্য এক খানের বাগদত্তা। ফাহিম এবার শ্যামির ডাবিং করে বলল, খান? কোন খান? সবকি আন সবকি শানদা, ওয়ান অ্যান্ড অনলি সলমান খান। আমি সলমান খানের বাগদত্তা, বুঝেছো? তো হাম ভি কিসি সলমান সে কাম হ্যাঁ কে। আরে কি আছে ওই শাল্লুর মাঝে? দেখো, আমার ওনাকে সম্মান দিয়ে কথা বলবে, ঠিক আছে? আরে কোথায় সে আর কোথায় তুমি? ওনার বডি দেখেছো? কি ফিট বডি ওনার। এখন তো আমিও ওনার মতো ফিট হওয়ার জন্য ডায়েটিং করছি। আমি এখন শুধু 2 বেলা ঘাস খাই, আর ভাত ভুসি তো খাই না। আরে কি সাল্লু সাল্লু লাগিয়ে রেখেছো? আমার মতো হ্যান্ডসাম নজওয়ান পাত্র রেখে তুমি ওই বুইরারে পছন্দ করলা? আরে বুইরা হওয়ারও এক্সপায়ারি ডেট চলে গেছে ওর। আর তাছাড়া ওর ম্যানুফ্যাকচারিং ইফেক্ট আছে। কি বলো, সত্যি? আবার জিগায়। আরে সেই জন্যই তো সে এখনো বিয়ে করে না। দেখো, আমি আবার জনদরদি টাইপস, কাউকে সমস্যায় পড়া দেখলে তার হেল্প করি। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, এখন বাকিটা তুমি দেখো। পরে যেন আবার আফসোস করে চোখের জলে সমুদ্র বানিও না। ধন্যবাদ স্যামি, তুমি সত্যিই আমার কত বড় উপকার করলে। আমি তো না জেনে শুনে অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, আরে মেনশন নট, এটা তো আমার কর্তব্য। বাই দা মেঠোপথ, ওসব বাইরের মাল ছাড়ো না, আমার মতো দেশি মালে নজর দাও। আমার মতো স্থায়ী টেকসই মাল হারিকেন লাগিয়ে খুঁজলেও পাবে না। যা কি যে বলো না। হাসি তো ফাঁসি। তাহলে এখন বলো, মুঝসে শাদি করোগি, हो मुझसे शादी करोगी, तुझसे शादी करूंगी, है तुझसे शादी करूंगी। ফাহিম হাসতে হাসতে খুশির হাতের সাথে হাইফাই দিয়ে বলল, वाओ भाभी जी तुसी तो ग्रेट हो, सुपर से ऊपर हो। आई मीन लाइक ছাগলেরও লাইভ স্টুডিও সেট করে দিলে। সত্যি ইউ আর জিনিয়াস। খুশি গর্বে গদগদ হয়ে বলল,
তো মহান মানবীজি, এই অধমের উপরও একটু আপনার কৃপা দৃষ্টি করুন। এই প্রহরের সাথে থেকে থেকে আমি নিজেও সিঙ্গেল থেকে গেলাম, এখন আপনি কোনো চমৎকার করেন। সিঙ্গেল মরতে চাই না ভাবিজি। খুশি এক হাত উঠিয়ে ঋষি মুনিদের মতো করে পড়ল। চিন্তা করো না বৎস, এই মহান দয়াময় মাতা খুশির সবার কল্যাণে নিয়োজিত। তোমারও একটা গতি করে দেবে সে। সো জাস্ট চিল বৎস, চিল। খুশির কথা বলার ভঙ্গি দেখে ফাহিম হেসে দিল। খুশিও খিলখিল করে হাসতে শুরু করলো। প্রহর কফি হাতে বাইরে এসে দেখল খুশি আর ফাহিম আড্ডা জমিয়ে বসে আছে। দুজনে হাসির ঝর্ণা বইয়ে দিচ্ছে। প্রহরের ভ্রু কুঁচকে এলো। ব্যাপারটা ওর কেমন যেন লাগছে। অ্যাকচুয়ালি কেমন লাগছে সেটা ওর নিজেরও বোধগম্য হচ্ছে না। প্রহর গলা খাকারি দিয়ে ফাহিমকে ডাক দিয়ে বলল, ফাহিম, তোর জন্য কফি এনেছি। ফাহিম বলে উঠল, আমি এখন কফি খাবো না, তুই খা। কথাটা বলে ফাহিম আবারও খুশির সাথে আড্ডা দিতে লাগলো। ওদের ভাব দেখে মনে হচ্ছে প্রহর যেন এখানে আনওয়ান্টেড পার্সন হিসেবে চলে এসেছে। ব্যাপারটা কেন যেন গ্রহণযোগ্য মনে হচ্ছে না প্রহরের কাছে। প্রহর ওদের থেকে কিছুটা দূরে পিছনে পোলে সাইডে রাখা একটা গোল টেবিলের চেয়ারে বসলো। কফি খেতে খেতে আর চোখে ওদের দেখছে। দুজন কথার ফুলছুরি জ্বালিয়ে নিয়ে